আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কী হবে সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল। সেনাবাহিনী এটা পালন করবে না, এটা মান্য করবে না, তারা বৈঠক করছেন এবং সবচেয়ে জরুরি কথা, সব সময়ের মতো যেখানেই সেনাবাহিনীর নাম আসে সেখানে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে এবং যথারীতি তাকে সরিয়ে ফেলতে হবে, তাকে চলে যেতে হবে, তিনি ভারতের দালাল, তিনি হাসিনার দালাল, এই আলাপগুলো সামনে আনা হয়, সেগুলো সমানে চলছিল। এই আলাপটা একটু করতে চাই কারণ গতকাল সন্ধ্যার দিকেই খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আসে। সেটা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়। সেখানে একজন মেজর জেনারেল, তিনি সম্ভবত অ্যাডজুটেন্ট জেনারেল, তিনি তার ব্রিফ করেন এবং কি করবেন না করবেন, কি করছেন না করছেন সেগুলো তিনি আমাদের সামনে জানান, স্পষ্ট করেন। এর মধ্যেও কিছুটা কনফিউশন সম্ভবত রয়ে গেছে, বিশেষ করে তাদের বিচার, যাদের কথা বলা হয়েছে তাদের বিচার কোন আইনে হবে, বিশেষ করে সার্ভিং যে অফিসার্স আছেন। দুটি গুমের ঘটনার মামলায় আইসিটি 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সার্ভিং অফিসারের বিরুদ্ধেও এই ধরনের একটা পরোয়ানা হয়েছে। এর মধ্যে 9 জন হচ্ছে অবসরপ্রাপ্ত, একজন হচ্ছে পিআরএল, যিনি অবসর চাওয়াকালীন ছুটিতে আছেন, সেটা একরকম চাকরিতে থাকার মতো ব্যাপার, এই 10 জন, আর 15 জন হচ্ছেন সার্ভিং অফিসার্স। এই হলো মোট 25 জন। আমাদেরকে জানানো হয়েছে যে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, যারা সার্ভিং আছে তাদেরকে হেফাজতে আনা হয়েছে। এর মধ্যে একজন তিনি মেজর জেনারেল পদমর্যাদার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি পালিয়েছেন সম্ভবত, এবং সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছেন যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন। এখন প্রশ্ন যেটা আসলো, প্রথম কথা হচ্ছে এই অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে, এনাদেরকে কাস্টাডিতে নেওয়ার মাধ্যমে, তারা কাস্টাডি তাদের কাস্টাডি, এটা আমাদের বেসামরিক কাস্টাডি না, এটা প্রসেসটা কি খুব বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন, কোন জায়গায় রাখা হয়, কীভাবে রাখা হয়, কত সময় দেওয়া হয়, যে কেউ ইন্টারভিউগুলো অনলাইনে পাওয়া যায়, তিনি তার ব্রিফিংটা দেখে নিতে পারেন। কিন্তু এটা করার মাধ্যমে একটা বার্তা সেনাবাহিনী দিল যে তারা এই যে অপরাধীরা আছেন, অভিযুক্তরা আছেন, আমরা প্রাথমিকভাবে অন্তত অভিযুক্ত বলবো, গুমের মতো মারাত্মক মানবাধিকার বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত আছেন তাদের দায় তারা নেবেন না। এটাই উচিত হবে। ইনফ্যাক্ট আমাদের পুরো সেনাবাহিনীকে এর সাথে জড়িত করার কিছু নেই। শেখ হাসিনার সময় সেনাবাহিনী হোক, পুলিশ হোক, তার একটা অংশ আসলে শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে, সেটা বিনিময়ে তারা তাদের বেনিফিট পেয়েছে, এবং এটার কারণেই আমি ধারণা করি এনাদের বাহিনীর ভেতরে খুব বেশি ভালো অবস্থানও নেই, থাকার কোনো কারণ নেই, কারণ এসবের বিনিময়ে তারা নানান অন্যায় সুযোগ সুবিধা পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন, অনেক কিছু, এবং এটা অসন্তোষ সৃষ্টিকারী বিষয় বলেই আমি ধারণা করি ব্যক্তিগতভাবে। সুতরাং এটা আমি মনে করি আপামর যে অফিসার্স আছে তাদের কাছে এটা খুব বড় বিষয় না, এবং এই তাদেরকে তাদের হেফাজতে নেওয়ার মাধ্যমে এক ধরনের চক্রান্তই আমি বলবো চেষ্টা হচ্ছিল, সেই চেষ্টায় তারা খুব শক্তভাবেই বাধা দিতে পেরেছেন। এটা খুবই চমৎকার একটা ঘটনা বলে আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন যেটা হয়েছে তাদের বিচার কিভাবে হবে। এখন যিনি ব্রিফ করেছেন তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় এরকম আছে, তিনি বলছেন যে এই দেশের সংবিধান এবং যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল, তারা ইনসাফে বিশ্বাস করে, এগুলো আছে, কিন্তু একই সাথে তারা বলছেন অবসরপ্রাপ্তদের বিষয়ে সামরিক আইন বা সেনা আইন কার্যকর না। স্বাভাবিক, সেভাবে কার্যকর না, এভাবে সেভাবে শব্দটাও বলেছেন। সো তাদের বিরুদ্ধে যে কোনো প্রসিডিওর চলতে পারে, কিন্তু বাকিরা যারা আছেন, তার মানে উল্টো কথাটা উনি ওইভাবে এক্সপ্লিসিটলি বলেন নাই, এর বাকি কথাটা হচ্ছে এদের জন্য আসলে সেনা আইন কার্যকর, কথাটা এরকমভাবে পড়া যায়, আমরা পড়তে পারি, উল্টো পিছিয়ে কথা আছে। এবং তাদেরকে যেভাবে ডিটেইন করা হয়েছে বা হেফাজতে নেওয়া হয়েছে সেটা সামরিক বা সেনা আইন মেনে, সেটা কিন্তু আমাদের বেসামরিক বা ওই আইন মেনে না এখন পর্যন্ত। আমরা জানি না পরবর্তীতে কী হবে, কিন্তু আমি নিশ্চিত নই, কিন্তু আমার কাছে রিডিং বিটুইন লাইন্স আমার মনে হয়েছে ব্রিফিংয়ে যে এদের বিরুদ্ধে সেনা আইনেই বিচার করার কথা তারা ভাবছেন, করা উচিত হবে বলে তারা মনে করছেন, এরকম হতে পারে। এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা একটু যদি বলি। আসলে আইসিটি যে আইনটা আছে, আইনটা আমি পড়তে গিয়ে দেখলাম, এটার একটা ধারার মধ্যে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এনি ডিসিপ্লিনড ফোর্স এবং তার ইন্টেলিজেন্সের মেম্বার, মানে যে কারো বিরুদ্ধেই এই আইনে অভিযোগ আনা যাবে, বিচার করা যাবে। সেটা যদি হয়ে থাকে আইসিটি আসলে আবার এদিকে সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা, এখানে ডিজিএফআইয়ের কর্মকর্তারা আছেন বড় সংখ্যায়, কারণ গুমের সাথে এই সংস্থার অনেক লোকজন জড়িত ছিলেন, এক্স ডিজিএফআই চিফও আছেন এর মধ্যে, তো এখন যা রিটায়ার্ডদের মধ্যে। তো সুতরাং এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা দরকার হবে যে যদি সেটা কার্যকর হয় তাহলে সেনা আইন কি এক্ষেত্রে কার্যকর হবে না। সো আমি ধারণা করি এটা নিয়ে একটা ডিবেট আসতে পারে। আমি এই জায়গাটাকে আসলে সংকটের বিষয় বলে মনে করি সামনে হতে পারে। আমি যতদূর বুঝতে পারি সেনাবাহিনী সম্ভবত চাইছে, কারণ এটাও সত্য কথা, সেনাবাহিনীর যে কোনোখানে মানে যে কোনো অপরাধের জন্য সেনা আইনেই বিচারের অপশন আছে। আমি নিশ্চিত নই যে অপরাধগুলো তাদের ক্ষেত্রে অভিযোগ আনা হয়েছে সেই অপরাধগুলোর জন্য সেনা আইনে কী আছে, কিন্তু তারা সেনা আইনে তাদের বিচার চান এরকম মনে করার কারণ আছে আমি মনে করি। এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় খুব স্পষ্টভাবে সেটা হচ্ছে সরকার এবং সেনাবাহিনী এই ব্যাপারে আসলে একটা আলাপ করা দরকার আছে। এটা নিয়ে বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে এই সিচুয়েশনটা খুব ডেলিকেটলি ফেস করতে হবে, ডিল করতে হবে, হ্যান্ডেল করতে হবে, এটা বলতেই হবে। কারণ হলো
আমাদের সামনে পরিস্থিতি আসলে খুব ভালো না। আমরা দেশটা খুব স্টেবল অবস্থায় আছে, তার আমাদের একটা নির্বাচন আছে, নির্বাচনটাকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অনেকে চেষ্টা করছেন, এবং এই নির্বাচন ভণ্ডুল করার জন্য যা যা করা দরকার তার জন্য টাকা ইনভেস্ট করা থেকে শুরু করে যে কেউ, এটা আওয়ামী লীগ, ভারত, যে কেউ, বা দেশের মধ্যে অনেক কায়েমি স্বার্থবাদী গ্রুপ আছে যারা নির্বাচন না হলে তাদের সুবিধা হয়, তারাও চাইবেন বাংলাদেশের নির্বাচন না হোক। সো এই চেষ্টা তো থাকবেই। এই সময়ে এই ইস্যুতে অন্তত যাতে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে কোনো রকম কোনো সিরিয়াস মতদ্বৈততা তৈরি না হয়, এটাও আমাদের একটু দেখা দরকার আছে। আর এই সময় একটা কথা খুব জরুরি, যেটা বলছিলাম, যে ঘটনায় ঘটুক না কেন জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে। তিনি সব আমরা কেষ্টা বেটা চোরের মতো, ওয়াকারই প্রধান চোর, সুতরাং যে কিছুই ঘটুক না কেন তাকে চলে যেতে হবে। ইনফ্যাক্ট তাকে চলে যেতে হবে, এই আলাপ দীর্ঘদিন থেকে 5 আগস্টের পর থেকে ক্রমাগত তোলা হয়েছে, কারণ এই ভদ্রলোকই অন্তত এখন পর্যন্ত আছেন যিনি অ্যাডভেঞ্চারাস না। এই ধরনের তৃতীয় বিশ্বের একটা দেশে এই ধরনের কেওটিক সিচুয়েশনে খুবই অ্যাডভেঞ্চারিজমের ভোগেন আমাদের এইসব ক্ষেত্রে মিলিটারি চিফেরা। তারা চান ক্ষমতা দখল করতে বা ক্ষমতার কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিতে, কিন্তু ইনি প্রথম থেকে নির্বাচন করছেন। এটা আসলে মূল সংকট আসলে অন্য কিছু না। সেই নানান অভিযোগ, নানান স্টিগমা তাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি তার জায়গায় অটল আছেন। এবং উই আর লাকি, আমি প্রায় বলি যে উনি এইরকম চেষ্টা করেন, চিন্তা করেন। টার্মোয়েলের টাইমে 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, মিলিটারি সরকার মানে দায়িত্ব যদি নিয়ে নিত, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মেজরিটি অফ মানুষ তারা এটা মেনে নিতেন। হ্যাঁ, বিরোধী মত, আমি নিজে এটার বিরুদ্ধে ভিডিও করেছি কয়েক দফা, মানে 5 থেকে 8 তারিখের মধ্যে, কিন্তু মানুষ পছন্দ করতো। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান 2-3 তারিখের অগাস্টের কথা বলছি, হাসিনা যাওয়ার আগেই হয়েছে, সুতরাং তারা এটা পারতেন না আমি বলে মনে করি না, কিন্তু উনি এটা করেননি। এবং উনি ওনার বাহিনী নিয়ে তিনি শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি শেখ হাসিনার আত্মীয় হলেও শেখ হাসিনার সাথে তিনি তার কথার সাথে কমপ্লাই করেননি, এবং আমরা প্রায় বলি, এবং এটা সঠিক, এই কথাটা রিপিট করা দরকারও আছে। শেখ হাসিনা থেকে গেলে প্রথম মৃত্যুদণ্ড সম্ভবত কোর্ট মার্শাল হয়ে জনাব ওয়াকারেরই হতো। সুতরাং আমরা চাই বাংলাদেশের এই নির্বাচনের আগ পর্যন্ত, নিজস্ব যে টেনিওর আছে, এটা সম্ভবত 27 সাল পর্যন্ত, 27 সালের এপ্রিল পর্যন্ত সম্ভবত তিনি সেটা করে একজন সেনাপ্রধান হিসেবে রিটায়ার করবেন। তিনি সেটাই এক্সপেক্ট করেন, তার অন্তত এখন পর্যন্ত যা যা করছেন সেটা দেখে আমরা বুঝতে পারি। তো সুতরাং তাকে নিয়ে অহেতুক যেন আমরা বিষোদ্গার না করি, এবং সব কিছুর জন্যই তাকে দায়ী করার যে প্রবণতা, যাই ঘটুক না কেন তিনিই দায়ী, তাকেই সব কিছু করতে হবে, তাকে সব দায়িত্ব দিয়ে সরিয়ে ফেলতে হবে, বা সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসাবে স্টিগমাটাইজ করা। বাংলাদেশের এই প্রতিষ্ঠানটার শেখ হাসিনার সময় স্খলন হয়েছে, কথাটা ঠিক ভুল না, মানে একটা অংশ, আমরা অ্যাজ এ হোল বলছি না। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, একটা অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকতে হয়, সে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করবে, সে তার মতো করে ভেঙে চুরে তার ভৃত্যে বা দাসে পরিণত করার চেষ্টা করবে। সেটা হয়েছে, এবং কিছু কিছু অফিসার নিশ্চয়ই তার সাথে কমপ্লাই করেছে। গুম নিয়ে আমরা যে ডকুমেন্টারিটা দেখলাম, সেখানে আমরা দেখেছি তো আসলে কি বিভৎসতা চলেছে, এবং এর সাথে সেনাবাহিনীর, মানে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা বলা ঠিক না, এর মধ্যে বেসামরিক লোকজনও আছে, কিন্তু এই যে ডিজিএফআইয়ের ইনভলভমেন্ট আমরা খুব এক্সপ্লিসিটলি দেখেছি। এবং শুধু দেখেছি তা না, আমরা আসলে সেখানে সময় জানতাম এই প্রতিষ্ঠানটা কী করছে। তার মানে কি আবার এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিতে হবে, বাতিল করে দিতে হবে? উত্তর হচ্ছে না। এই প্রতিষ্ঠানটাকে কীভাবে এই সব জায়গা থেকে দূরে সরিয়ে রাখা যায়, এবং সরকারগুলোকে সে ধরনের অঙ্গীকার করতে হবে, সে ধরনের চর্চা করতে হবে, সেগুলো নিয়ে আমাদের আলাপ আছে, আমাদের শোরগোল আছে, আমাদের কথাবার্তা আছে। কিন্তু সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠান, সেনাবাহিনীর কোনো গোয়েন্দা সংস্থা, সেগুলোকে অ্যাজ এ হোল ভিলেইন হিসাবে পোর্ট্রে করার চেষ্টা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুব বড় ঝুঁকি তৈরি করবে বলে আমরা মনে করি। সেই কারণে আমি সাম্প্রতিক যে পদক্ষেপ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সাধুবাদ জানাই, এবং কোন আইনে বিচার হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে, বা আমরা এটা নিয়ে তো আমাদের আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে, রেফারেন্স চাইতে চাইলে রেফারেন্স চাওয়া যেতে পারে, হোয়াট এভার ইট ইজ, বা কোনো একটা মামলা হওয়া যেতে পারে, ইন্টারপ্রিটেশন নানান ফর্মে আসতে পারে, সেগুলো হোক, এবং কোনো রকম কোনো চাপিয়ে দেওয়ার বিষয় বা খুব বড় অসন্তোষ তৈরি হয় এই সময়, সেরকম কিছু যেন না ঘটে। আগামী নির্বাচন হয়ে স্টেবল সরকার হওয়ার আগ পর্যন্ত আমরা কিছু ক্ষেত্রে একটু স্বাভাবিকের চেয়ে একটু বেশি ধৈর্য, একটু বেশি ছাড় সব পক্ষ থেকে দেওয়ার মানসিকতা রাখতে হবে, কারণ এর মধ্যেই কিছু লোকজন মাঠে নেমে গেছে,